সঙ্গে বাংকার রহস্যের মধ্যেই আবার দেখা যাচ্ছে জালে রোহিঙ্গা। নদিয়ার কৃষ্ণগঞ্জে দুই রোহিঙ্গা ধৃত। কিভাবে তাদের ধরা সম্ভব হলো, তাদের গতিবিধি কি ছিল, কবে তারা ঢুকেছে এ রাজ্যে, এ দেশে কিভাবেই বা ঢোকে কিছু জানা যাচ্ছে। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, ভাজনঘাট মাঠপাড়া থেকে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে সেই দুজনের সম্পর্কে ডিটেল কি জানতে পারছি আমরা এখনো পর্যন্ত? দেখো, এই দুজনের নাম, একজনের নাম এমডি জাভেদ, একজনের নাম মোহাম্মদ নূর। এই দুজন মূলত 1 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা যেটা জানতে পারা যাচ্ছে যে বাংলাদেশে যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে চট্টগ্রামে, সেখানে তারা বছর 5 আগে মায়ানমার থেকে সারা সেই ক্যাম্পে আসে এবং 1 বছর আগে ভারতে তারা প্রবেশ করে এবং হায়দ্রাবাদে গিয়ে সেখানে তারা কাজ করছিলেন এবং আবার তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে এই ভাজনঘাট এলাকায়, কৃষ্ণগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা, এখানে তারা গতকাল ঘোরাফেরা করছিল এবং কৃষ্ণগঞ্জ থানার টহলরত পুলিশ তাদেরকে থেকে সন্দেহ, তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলে জানতে পারে যে তারা ভারতীয় নাগরিক নয়, তারা মূলত বাংলাদেশ থেকে চোরা পথে অর্থাৎ দালাল ধরে হোক, যেভাবে হোক তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং সেখানে হায়দ্রাবাদে তারা কাজকর্ম করছিলেন। এবং এটা কি যে গত কয়েকদিন ধরে যে কৃষ্ণগঞ্জ থানার মাঝদিয়াতে যেভাবে বাংকার রহস্য নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে, সেখানে দাঁড়িয়ে নতুন করে 2 রোহিঙ্গা গ্রেপ্তার, পুলিশের জেলায় 2 রোহিঙ্গা, সেটা নিয়ে কার্যত একেবারে প্রশ্ন উঠছে সীমান্তবর্তী এলাকায় তাহলে কি অনুপ্রবেশ বাড়ছে, ক্রমাগত একের পর এক অনুপ্রবেশকারী গ্রেপ্তার। অন্যদিকে আজকে যে 2জন রোহিঙ্গা গ্রেপ্তার, তা নিয়ে স্বাভাবিকভাবে কিন্তু একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। কারণ এই যে 2জন রোহিঙ্গা তারা ঘোরাফেরা করছিল ভাজনঘাট এলাকায় এবং সেখান থেকে তারা ঠিক একেবারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল, এমনটাই পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। এবং এই দুজনকেই কিন্তু আজকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে এবং পুলিশ জানার চেষ্টা করবে কাদের সাহায্যে বা কিভাবে তারা এখানে প্রবেশ করেছিল এবং কিভাবে বা তারা বাংলাদেশে ফেরত যেত। ধন্যবাদ। म्यांमार से बॉर्डर से। अब कहाँ जा रहे थे? अब वो बांग्लादेश में जाने के लिए आए थे। तुम रोहिंगा हो? जी, बॉर्डर से चोरी करके आए, अभी बांग्लादेश में जा रहे थे। वो माँ बाप है बांग्लादेश में, कैम्प में। जी। हैदराबाद में क्या काम करते थे? वहाँ घर बनाने का काम। कोई आधार कार्ड फाधार कार्ड है क्या इधर इंडिया का? नहीं, कुछ भी नहीं। मेरा माँ का तबीयत खराब है बहुत, माँ को देखने के लिए जा रहा था। तो फोन कैसे लिया? सिम कार्ड एक दोस्त दिलाया। वो हिंदुस्तानी है? जी। ভারত বাংলাদেশ সীমান্ত, এবার নতুন তথ্য, নতুন ছবি, সেখানে বাংকার, যে বাংকারের ছবি আমরা আপনাদের দেখেছি, কোন কোন জায়গায় ঠিক কিভাবে বাংকার রয়েছে গ্রাফিক্যালি আমরা সেটাও আপনাদের দেখিয়েছি। 4টি বাংকার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় বিএসএফ এনসিবি টিম এলাকা ঘিরে রেখে এখন মাপজোক করছে ওই বাংকারগুলো কোথায়, বাংকারগুলো থেকে সীমান্তের দূরত্ব কতটা বাংকার, সেখানে যদি কেউ শেল্টার নিতে চায়, থাকতে চায়, কতজন থাকতে পারে, কিভাবে থাকতে পারে, ওই বাংকার কিভাবেই বা ওখানে তৈরি হলো, এতদিন ধরে কারো নজরেই পড়লো না। রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলবো। রঞ্জিত, প্রথমে তো একটু জেনে নিতে চাইবো যে কিভাবে এনসিবি আর বিএসএফ টিম দেখছে, ঠিক কি দেখছে? দেখো, যেহেতু মাদকদ্রব্য উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো কিন্তু এর সাথে তদন্তের সাথে কিন্তু যুক্ত হয়েছে। বিএসএফ পাশাপাশি এনসিবি কিন্তু তদন্ত করছে। পাশাপাশি তোমাকে জানি না কি, এই যে সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ ব্লক, কৃষ্ণগঞ্জ থানা এলাকা যেটা রয়েছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা, এবং যেই এলাকাতে 4টি বাংকারে হদিশ পায় বিএসএফ, মূলত একেবারে জনবহুল এলাকা রয়েছে। সামনে মাঝদিয়া কলেজ রয়েছে, মূল রাস্তা রয়েছে, তারপরে বেশ কিছু বসত বাড়ি রয়েছে, তার পেছনে চাষের জমি, আমবাগান রয়েছে, সেখানে এই 4টি বাংকারের হদিশ পায় বিএসএফ। তবে বিএসএফকে ভাবাচ্ছে, যেহেতু শুধুমাত্র ফেন্সিডিল এখানে উদ্ধার হলেও সে কতগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে যে এইখানে যে বাংকারগুলো তৈরি করা হয়েছে 1 বা 2 দিনে নয়, একাধিক দিন ধরেই কিন্তু তৈরি করা হয়েছে বাংকারগুলো। কারণ একদিকে যেমন কনস্ট্রাকশন রয়েছে, অন্যদিকে মেটাল দিয়ে তৈরি করা হয়েছে 1, 2, 3, 4টি বাংকার। তার মধ্যে 4 নম্বর বাংকারটি যেটা আমরা কাউন্ট করে দেখাচ্ছিলাম, সেই বাংকারটি নির্মীয়মানভাবে নতুন করে তৈরি করা হচ্ছিল। ফলে প্রশ্ন উঠছে, এলাকা জনবহুল এলাকা রয়েছে সামনে, সেখান দিয়ে যদি কোনো কিছু নিয়ে যেতে হয়, কোনো মালপত্র যদি সেখানে ট্রান্সপোর্টেশন করতে হয়, সেই ক্ষেত্রে অনেকেরই চোখে পড়ার কথা, একটা বাংকার তৈরি করতে গেলে যে সময় গর্ত খুঁড়তে হয়েছে, সেখানে একাধিক লেবার, অথবা যদি আত্মবাদ দিয়ে করা হয়, সেখানে আত্মবারে কিন্তু গতিবিধি দেখতে পাওয়া যেত। তবে এক মুখে কুলু পেটেছে স্থানীয় বাসিন্দারা, তারা কেউই মুখ খুলতে নারাজ কারা এর সাথে যুক্ত বা কে যুক্ত ছিল এর মধ্যে। তবে জমির যারা মালিক রয়েছে, যে তাদের যারা দাবি রয়েছে যে শরিকি
জমি তাদের, তারা জানতেনই না যে কারা এই বাংকারগুলো তৈরি করেছে। ফলে একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে, কারণ শুধুমাত্র চোরাচালানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল নাকি নাশকতা, না অনুপ্রবেশকারীদের এখানে আশ্রয় দিয়ে অন্যত্র পাচার করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, সব কিছু কিন্তু খতিয়ে দেখছে বিএসএফ। পাশাপাশি এনসিবির কর্তারাও কিন্তু গতকাল এখানে আসে, তারা কিন্তু মাপযোগ করে। ইতিমধ্যে এনসিবি এই বিষয়টি নিয়ে মামলা করতে যাচ্ছে কৃষ্ণনগর আদালতে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে বা কেউ কিন্তু আটক হয়নি, তবে সেখানে বিএসএফ কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে, কারণ তদন্ত অনেকটাই রয়েছে বলে মনে করছে বিএসএফ। ধন্যবাদ। আর এবার বাংলাদেশের খবরে একবার নজর রাখা যাক, সীমান্তের ওপারে কি হচ্ছে। ছাত্র সংঘর্ষে তো রণক্ষেত্র ঢাকা, দফায় দফায় ছাত্র সংঘর্ষ, একরকম অগ্নিগর্ভ পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কলেজ ছাত্রদের মধ্যে সংঘর্ষ প্রায় মাঝরাত পর্যন্ত, মারপিট চলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিন্তু কেন, কি নিয়ে অশান্তি? মৈত্রী রয়েছে আমার সঙ্গে, বলতে পারবেন মৈত্রী? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দুপক্ষের মধ্যে এই অশান্তি মধ্যরাত পর্যন্ত চলে এবং একাধিক পড়ুয়া তারা আহত হয়েছেন এবং প্রায় 44 জনের কাছাকাছি পড়ুয়ারা আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। মূলত দুই পক্ষের মধ্যে অশান্তি ছড়ায়, এক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আওতাধীন 7টি কলেজের পড়ুয়াদের মধ্যেই এই সংঘর্ষ ছড়ায়। এবার সাধারণভাবে এই সংঘর্ষের পেছনে যেটা কারণ বলা হচ্ছে যে কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে কিছু আলোচনা পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতি তৈরি হয় এবং দুপক্ষকে আলোচনার জন্য বক্তব্য বসতে অনুরোধ করা হয়েছে এবং সেখান থেকেই মধ্যরাত পর্যন্ত অশান্তি ছড়িয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে একটি বৈঠক ডাকা হয়েছে, যেখানে সমস্ত টিচার্সরা তারা উপস্থিত থাকবেন এবং এমার্জেন্সি বৈঠক ডাকা হয়েছে। সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে পড়ুয়াদের মধ্যে এই অশান্তিকে নিয়ন্ত্রণের জন্য। ধন্যবাদ মৈত্রী। এবং এখনো পর্যন্ত 50 জনের জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে আজকে সব পরীক্ষা স্থগিত, আজকে একটি বৈঠক ডাকা হবে। বিশ্ববিদ্যালয়ের 7টি কলেজেও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে আজ। শস্য বীমা কারা পাবেন? কৃষকরা পাবেন। তো কৃষকদের কৃষি জমি তো দরকার, আগে তো কৃষি জমি যেখানে তিনি কৃষিকাজ করবেন, কৃষি জমি নেই, অথচ শস্য বীমার টাকা। চন্দ্রকোনায় শস্য বীমায় দুর্নীতির অভিযোগ, বিডিও অফিসে তৃণমূল নেতা অভিযোগ করেছেন। কি অভিযোগ শুনুন। এমনি সাধারণ মানুষ এখনো টাকা পায়নি, যাদের জমি আছে তারা পায়নি, কিন্তু এরা 2 নম্বরই ভুয়া কাগজ দেখিয়ে কি করে এটা হলো। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছি, শুনছি তো পেয়েছে বলে, জমি জায়গা তাদের নাই, ভুল মানে তথ্য রেকর্ড ভুল রেকর্ড দিয়ে টাকা পেয়েছে শুনছি। আপনি কত টাকা পেয়েছেন? আমাদের 200, 500, 600 এরকম টাকা ঢুকেছে। ঠিক আছে, ভুল তথ্য দিয়েছে। কত টাকা করে পেয়েছেন জানতে পারছেন? 5-6 হাজার করে পেয়েছে এক একজনের, শুনছি আর কি। কৃষি জমি নেই অথচ শস্য বীমার 5-6 হাজার টাকা পেয়ে যাচ্ছেন, অথচ যাদের পাওয়া উচিত তারা পাচ্ছেন না। অভিযোগ উঠছে, বিডিও অফিসে অভিযোগ করা হয়েছে এবং অনেক যোগ্য কৃষক বীমার টাকা পায়নি সেই দাবিও করা হয়েছে। ইতিমধ্যেই কৃষি দপ্তর কয়েকজনকে চিহ্নিত করেছে, জেলা প্রশাসনকে জানিয়েছে ব্লক কৃষি দপ্তর। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পরিবার এই অভিযোগ মানতে নারাজ। শুভদীপ পাল, আপনার নাম লক্ষ্মী পাল। এবারে তো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন, ওই শস্য বীমার টাকা পেয়েছেন? আমি যাইনি সত্যি করে ভাই, আমার যাইনি, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, ওই জন্য যাইনি। আপনারা জাননি ঠিক আছে, কিন্তু সরকারি টাকাটা তো পেয়েছেন। সরকারি টাকা ঢুকেছে কি না ঢুকেছে আমরা কি গেছি, অ্যাকাউন্ট তো আমার বন্ধ হয়ে গেছে। আপনাদের ছেলেরও টাকা ঢুকেছে অ্যাকাউন্টে? আমি বলতে পারবো না ভাই, যেটি পারবো না কেন আপনাকে মিথ্যা কথা বলবো। ছেলে কি বাড়িতে নেই? না। সুকান্ত আছে আমার সঙ্গে। সুকান্ত, এরা তো মানতেই চাইছেন না, বলছেন যে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, টাকা ঢুকেছে কিনা চেক করেননি, সত্যিটা কি? তনুরা, চন্দ্রকোনা 1 ব্লকের বিভিন্ন জায়গায় এইরকম এই যে শস্য বীমার টাকা, সেই শস্য বীমার টাকা অনিয়মের ঘুরে রয়েছে বলে দাবি তুলেছেন খোদ তৃণমূল নেতাই।
তার দাবি যে যাদের জমি নেই তারাও কিন্তু শস্য বিমার টাকা পেয়েছে এবং সেই টাকার পরিমাণ 8 থেকে 10,000 টাকা পর্যন্ত, এবং এলাকার প্রায় 15-20 জনকে চিহ্নিত তারা করেছেন এবং এই নিয়ে প্রশাসনের কাছে তারা অভিযোগও দায়ের করেছেন। কিন্তু আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছে গিয়েছিলাম, তারা কিন্তু কেউ বলছেন যে টাকা ঢুকেছে কিনা তারা জানেন না, অথচ বা কেউ বলছেন যে তাদের জমি রয়েছে, কিন্তু সেই জমির পরিমাণও কিন্তু অল্প। সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা বেনিয়ম হয়েছে। সেই বেনিয়ম কিন্তু চন্দ্রকোনা 1 ব্লক প্রশাসন কিন্তু তারা কিন্তু জেলাতেও জানিয়েছেন এবং পুরো বিষয়টি তদন্ত হবে। এখন দেখার শস্য বিমার প্রকৃত প্রাপক তারাও, বেশ কিছু প্রাপক তারা কিন্তু টাকা পাচ্ছে না বলেও দাবি করছেন। এই নিয়ে কিন্তু অভিযোগ এবং বিরোধী রাজনৈতিক দল তারাও কিন্তু অভিযোগ তুলছেন। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। অতনুদা, ধন্যবাদ।